যেমন আমরা অনেক কথা বলি না যে আমি খুব অলস, এই কথাগুলোই কিন্তু খুব ভেগ একটা জিনিস। তুমি অলস এটা মানে হচ্ছে যে তুমি এমন একটা সিরিয়াস কথা বললা, মানে এটা হচ্ছে নিজের একেবারে আন্ডারমাইন করে ফেলা। তুমি অলস এই কথা বললে তুমি কখনো তোমার প্রবলেমের সমাধান করতে পারবে না। তুমি অলস, তাহলে এর পিছনে কারণ বুঝতে হবে। তুমি অলস হতে পারো, দেখা গেল তুমি রাতে ঠিক মতো ঘুমাচ্ছ না, তোমার ঘুমের প্রবলেম আছে। তুমি যেহেতু তুমি ঠিক মতো রেস্ট নিতে পারতেছো না, তুমি কাজ করতে গেলে টায়ার্ড হয়ে যাও, তোমার অলসতা কাজ করে। এখন তুমি ঘুমাইতে পারতেছো না, এটাও কিন্তু একটা প্রশ্ন করে নিজের কাছে থেমে যাওয়া যাবে না। এখন তুমি ঘুমাইতে পারতেছো না, অনেক রিজন হইতে পারে। একটা হচ্ছে যে তুমি রাতে ঘুমানোর আগে 1-2 ঘন্টা মোবাইল চাপাচাপি করো, সো ওই ভার্চুয়াল জগতে স্ক্রিন দেখার পরে তোমার ঘুমের ব্যাঘাত করতেছে, এটা একটা রিজন হতে পারে। আবার তুমি ঘুমানোর আগে কেন স্ক্রিন দেখতেছো, মনে করো এই যে আমাদের ফার্মে এখন আমরা খুব টাইট, ফার্মের সিনিয়ররা খুব টাইট, আমি সারাদিন রাত ফেসবুকে ঢোকার সুযোগই পাই না। তো আমার সময় এখন ঘুমানোর আগে 2 ঘন্টা, সো আমি এই জন্য এখন ফেসবুকে ঢুকতেছি, আমার বিনোদনের তো সময় লাগবে। সো এটা একটা কারণ। সো এরকম আরো অনেক কারণ দিয়ে কিন্তু তুমি আসলে অলস। যেমন আমরা বলি আমাকে দিয়ে কিছু হবে না, এটা অনেক সিরিয়াস একটা কথা। আমাকে দিয়ে কিছু হবে না, প্রথম এটা কোনো কোশ্চেনই না। আমি আসলে কি কি করতে পারতেছি আর কি কি করতে পারতেছি না তার লিস্ট বানাইতে হবে। তাহলে আমি যে জিনিসগুলো করতে পারছি না সেই জিনিসগুলোর কোনো স্পেসিফিক রিজন আছে কিনা, যে রিজনগুলো আছে রিজনগুলোর মধ্যে কতটুকু আমার কন্ট্রোলে আছে, কতটুকু আমার কন্ট্রোলে নাই, যেগুলো কন্ট্রোলে আছে সেগুলো আমি কিভাবে ফিক্স আপ করতে পারি। যেমন তোমরা আজকে অবশ্য তোমাদের ইয়েতে দেওয়া হয় নাই, কিন্তু বলে ভাইবারে দেওয়া হয় না, অলরেডি আমি সকালবেলা ফেসবুকে পরের একটা ছোট অংশ শেয়ার করছি, যে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি, যেমন আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এইটা আমার একটা ভূমিকা, একটা ইন্ট্রোডাকশন হইতে পারে, কিন্তু এইটা দিয়ে কি আমার পুরো আমি একজন অ্যাজ এ হিউম্যান বিং এটা বোঝায়, তাই না? মনে করো আমি ফার্মের দিক থেকে চিন্তা করলে আমি ফার্মের একটা ডিরেক্টর একটা রোল প্লে করি, আমি ফ্যামিলিতে আমার ফ্যামিলির গার্জিয়ান, সন্তানদের আমি বাবা, আমার স্পাউসের হাজব্যান্ড, তারপরে এরকম আমি আমার বাবা মায়ের ছেলে, এরকম অনেক পরিচয় কিন্তু আমাদের আছে। কিন্তু আমরা যখন এরকম একটা পরিচয়ে যে আমি একজন টিচার বা আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এগুলো হইলে এগুলোর কিন্তু খুব সিরিয়াস কনসিকুয়েন্স আছে। কনসিকুয়েন্স কি? মনে করো একজন টিচার, সে সারা জীবন পরিচয় দিয়ে আসছে টিচার, যখন সে রিটায়ারমেন্টে যাবে না তখন কিন্তু সে পরিচয়হীন হবে। আমার তো তাহলে আমি তো শেষ, আমি তো এতদিন টিচার ছিলাম, আমি তো এখন রিটায়ারমেন্টে চলে আসি। তুমি টিচার বা তুমি হাউস ওয়াইফ বা তুমি স্টুডেন্ট, এটা কিন্তু তোমার পুরো পরিচয় না, তোমার পূর্ণাঙ্গ চিত্র কিন্তু না। আমি যে বইটা লিখতেছি এই বইটা এগুলো নিয়ে, যে তোমার নিজেকে জানতে হবে, তোমার লাইফে কি করবা একটা পরিকল্পনা করতে হবে, এই পরিকল্পনা আবার যদি ভুল হয় কিভাবে চেঞ্জ করবা, তারপরে তুমি যে লাইফে ভালো করতেছো না রিজন গুলা কি, এই রিজন গুলোর মধ্যে আবার যেগুলোকে আমরা রুট কজ বলি, মেইন রিজন গুলো কি। আমি অলরেডি দেখো আমাকে আগস্টের মধ্যে বইটা জমা দিতে হবে, আমি চিন্তা করছি আমি আমার এত সময় নেই, আমি আগস্ট মাসে কি অবস্থায় থাকবো আমি জানি না। আমি কিন্তু বইটা লেখা শুরু করছি খুব বেশি দিন হয় নাই, 1 সপ্তাহ মনে হয় নাই। আমি অলরেডি কিন্তু 7 চ্যাপ্টার লিখে ফেলছি, যদিও এআই আমার অনেক বড় একটা হেল্প করতেছে। 7 চ্যাপ্টার লিখে ফেলছি, মানে 3 ভাগের 1 ভাগ কিন্তু শেষ, এবং আমার টার্গেট আগামী 10-15 দিনের মধ্যে পুরোপুরি শেষ হবে। তো যেহেতু এটা পাবলিশ হবে, না হলে আমি তোমাদেরকে পুরো জিনিসটাই পড়তে দিতে হবে। মানে এটা আমার কাছে মনে হয়েছে এটা লাইফের সবার জন্যই দরকার। এই যে আমরা একটা জিনিস শুরু করে, মনে করো তুমি এই যে আজকে তোমাদেরকে বললাম যে 10-15 মিনিটে তোমরা ইংলিশ স্পোকেন শুরু করবা, 2-3 দিন শুরু করার পরে যে 4th দিনে তুমি পারলা না, কেন পারলা না, কি তোমাকে বাধা দিছে, কোন কারণটা ছিল, এগুলো খুঁজে বের করতে হবে। এবং নিয়ম হচ্ছে যে বলা হচ্ছে যে তুমি খাতায় লিখো, তোমার এখনকার সমস্যাগুলো তুমি লিখো, না লিখলে কিন্তু বুঝতে পারবো না। আর আমরা যে বললাম একটা ভেগ কমেন্ট করি যে আমাকে দিয়ে কিছু হবে না, আমাকে দিয়ে যদি কিছু না হয়, আমি এসএসসি, তোমরা এসএসসি পাস করছো না, ইন্টারমিডিয়েট পাস করছো না, অনার্স মাস্টার পাস করছো না, তাই এই লাইফের এগুলো তুমি একটা না একটা জায়গায় তো পার হয়ে আসছো, তোমাকে যদি কিছুই না হয় তাহলে তুমি পর্যন্ত আসবে কি? তো এই জাতীয় অনেক ভেগ কথা আমরা বলি যেগুলোর আসলে কোনো প্রমাণ বা ইয়ে নাই। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, বই লিখতে যে আমার কয়েকজনের কথা মনে হয়েছে, তার মধ্যে সূচি একজন, এদের একদম পুরো ওভারহাউলিং করা উচিত। যেমন ও
একটা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছে অনেকবার, এবং আমার মনে হয় যে ওর একদম মানে এমন ভাবে ওর এফএম পড়া উচিত। আমার এই বইটা লিখতেছে মনে হয়েছে যে আমি জীবনে কোনোদিন এফএম পড়ি না, এখন আমি পড়লে আমার কিভাবে পড়া উচিত, কারণ ওর পুরো প্রসেসটাই আমার কাছে রং মনে হচ্ছে। এবং ওর প্রসেসে যদি সিগনিফিকেন্ট প্রবলেম না থাকলেও মানে সিগনিফিকেন্ট প্রবলেম না থাকলেও এতদিন পাস করে যেত। যেহেতু সে এতদিন ধরে আটকে আছে, তার মানে ও নিজে ওর ফান্ডামেন্টাল মিস্টেকগুলো ধরতে পারতেছে না। এটাই আমি জাস্ট ওর উদাহরণ দিলাম। এরকম তোমরা অনেকেই আছো, অনেকে একটা কোর্সে মানে সার্টিফিকেট লেভেল, যেহেতু এখন এমসিকিউ সার্টিফিকেট লেভেলে গায়ে বাতাসই লাগে না। মানে আগে যখন রিটেন এক্সাম ছিল তখন তোমরা কি করতা, পুকুর থেকে নদীতে এসে পড়তা। এখন সার্টিফিকেট লেভেল যেহেতু হয়ে গেছে এমসিকিউ, তোমরা পুকুর থেকে নদীতে না, পুকুর থেকে একেবারে যে সমুদ্রে পড়ো। তো সমুদ্রে পড়লে এরপর হাবুডুবু খাইতে হবে। তো তোমাদের আজকে আমি যে দুইটা সেশন অ্যাড করছি, এই দুইটা নিয়ে যে মূল কথাগুলো বলবো, যে আসলে তোমাদের যে মে জুন সেশনে আমরা তো অলরেডি উই মেড এ হিস্ট্রি না, আমরা এবার হিস্ট্রি করছি, এই হিস্ট্রি করে ফেলছি না। এখন পর্যন্ত আমাদের ফার্ম থেকে কেউ পাস করছে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই নভেম্বর ডিসেম্বর 2008 যেবার আমি সিএ পাস করছিলাম, ওইবারই আইসিবির ইতিহাসে প্রথম RRH কে টপ টাই কোনো সিএ ফার্ম সবচেয়ে বেশি পাস করে। এই 2008 সালের ডিসেম্বরের পরে কিন্তু আমাদের অগ্রযাত্রা বলো, আমাদের সাফল্যের যাত্রা বলো কিন্তু চলতেই ছিল। হঠাৎ করে এই 2026 সালের মে জুনে এসে কি হইলো আমি বুঝতে পারতেছি। তবে তোমাদের যেটা আমি বললাম যে আর একটা জিনিস মাথায় রাখবা, যে যখন কোনো একটা বড় জিনিস নিয়ে কাজ করবা, সেটাকে যত ছোট 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 পিসমিল করে পার্ট করতে পারবা, ভাগ করতে পারবা, তখন ওই জিনিসটা শুরু করতে ধরতে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন তোমরা অনেকেই অলরেডি, যেমন সুচিত একদিন বলতেছিল মনে হয় ইয়ার রিভিউর সময়, মাইডা স্যার বলতেছিল যে ভাই আমি আর পরীক্ষা টুকে দিব না, আমি যা পারছি তা পারছি, আমার আর কিছু হবে। তার মানে তোমরা 3 ঘন্টার পরীক্ষায় ফেল করতেছো, তুমি লাইভে ডিসিশন নিয়ে ফেলতেছো তোমরা যে না আমি একদম কমপ্লিট ব্যর্থ একজন মানুষ। কিন্তু আসলে 3 ঘন্টা তুমি এই যে পরীক্ষায় ফেল করছো, এটা তো তোমার পুরো লাইফের ভার্ডিক্ট তো কেউ দেয় না, দিছে? এখানে তো তোমার পুরো জীবনের রায় তো কেউ দিয়ে দেয় না। এখানে তোমাকে কি বলছে, তুমি জাস্ট ওই যে 3.5 ঘন্টায় তুমি কি স্ট্র্যাটেজি নিয়েছিলা, এইটা কি এক্সিকিউশন করছো, অনলি ওই এক্সাম ডে 3.5 ঘন্টা, এটার রেজাল্ট আর কিছু না। তো তোমার এক্সাম ডে 3.5 ঘন্টা রেজাল্টকে যদি তুমি তোমার হোল লাইফের সঙ্গে মিলায় তুমি তোমার লাইফের ডিসিশন নিয়ে ফেলো যে আমি আসলে আর সিএ পাস করতে পারবো না, এইটা কিন্তু খুবই 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 ডিস্ট্রাকটিভ এবং আত্মঘাতী সিদ্ধান্ত। সো ওই সিদ্ধান্ত থেকে তোমাদেরকে সরে আসতে হবে, যে না এটা আমার 3.5 ঘন্টার একটা ব্যর্থতা ছিল, আমি এইটাকে আবার প্রপারলি রি-ইঞ্জিনিয়ারিং করবো, প্রপারলি এটাকে আমি রিচেক করবো, রিভিজিট করবো, যেখানে যেখানে সমস্যা আছে আমি খুঁজে বের করবো। সো সেইটা থেকে আমি চেষ্টা করবো। যেমন গত সেশন বা তার আগে সেশনে নাহিদ নামে একটা ছেলে আমাদের ফার্ম থেকে পাস করছে, অনেক সিনিয়র। ও কাদের ব্যাচে মনে হয় মেহেদি ছিল যে রমসারের কিংবা ওদের মনে হয় পরের ব্যাচ। ওর বন্ধু বান্ধবরা যারা পাস করে ম্যাক্সিমাম পাস করে গেছে, কিন্তু সে কখনো হাল ছাড়ে না। এই লাস্ট বা তার আগের এক্সামে সে পাস করছে, অথচ বন্ধু বান্ধবরা বহু আগে পাস করছে। সো তোমাদের যেটা হচ্ছে যে তুমি যদি এইখানেই মনে করো যে তোমার সবকিছু শেষ, তাহলে আসলে সবচেয়ে বড় ভুলটা হবে। এই জিনিসটা মনে করা যাবে না। আমরা এখান থেকে আসলে ঘুরে দাঁড়াতে চাই। সো ঘুরে দাঁড়াতে চাইলে যেমন তোমাদের এখানে যেমন ঘুরে দাঁড়ানোর ব্যাপার আছে, আবার অনেক সময় বলা হয় যে তোমরা অনেক বড় একটা কাজ করছো, একদম টানা অনেক বড় একটা কাজ করছো, এখন রিপোর্ট লিখতে হবে। তো রিপোর্ট লিখতে আগে বিশেষ করে ওয়েস্টার্ন কালচার, ওরা তো আসলে লাইফ কিভাবে এনজয় করতে হয় ওদের কাছ থেকে শেখা উচিত। যেহেতু দু এক জায়গায় অনেক জায়গায় ওরা বাড়াবাড়িও করে, তো ওদের কথা হচ্ছে যে মানে এটা আসলে তোমার রিসার্চ করে দেখা যায় যে কথাগুলো সত্য, যে কি করতে হবে, তুমি টানা কাজ করছো, এক্সস্টেড হয়ে গেছো, এখন রিপোর্ট লিখতে গেলে তোমার মাথা দিয়ে ভালো কিছু বেরোবে না। তো তুমি 48 ঘন্টা 72 ঘন্টা ব্রেক নাও, পারলে সি বিচে চলে যাও ঘুরতে, পাহাড়ে চলে যাও, নির্জনে কোথাও চলে যাও, যে একেবারে তোমার মাথার ব্রেনটাকে খালি করে ফেলো। খালি করে ফেলে একেবারে রিফ্রেশ হয়ে এরপরে তুমি স্টার্ট করো। তো তোমাদের ব্যাপারটা এরকম। আমার মনে হয় বৃহস্পতিবার রেজাল্ট দিয়েছে, শুক্র শনি রবি সোম 48-72 ঘন্টা অলরেডি হয়ে গেছে।
এখনো যদি কেউ ওই সেটব্যাক থেকে বের হইতে না পারো তাহলে কিন্তু মুশকিল। অলরেডি রিজনেবল টাইম কিন্তু তোমরা পার করে ফেলছো। এখন তোমাদের যেটা করতে হবে, তোমাদেরকে আমি বারবার বলছি, তোমাদের উচিত হচ্ছে যে তুমি যে সাবজেক্টটাতে ফেল করতেছো সেই সাবজেক্টটাতে এইবার যে পাস করছে বা 2-3 টার্ম আগে যারা পাস করছে তাদেরকে খুঁজে বের করো, খুঁজে বের করে তাদের কাছে বসো। অথবা ফার্মে যারা সিনিয়র আছে, যেমন আমাদের শামসাদ আছে যারা পাস করছে, তাদের সঙ্গে বসো যে ভাই আমার সমস্যা কি, আমাকে একটু, আমি কিভাবে পড়ি, কি স্টাইলে কাজ করছি দেখে আমাকে একটু আপনি আমার প্রবলেমগুলো একটু পারলে আইডেন্টিফাই করে আমাকে হেল্প করেন। কারণ কিছু কিছু সময় তোমাকে এক্সপার্টের হেল্প নিতে হবে। তুমি বিশাল স্বাস্থ্যগত সমস্যায় পড়ছো, যেটা আমার বই আমি লিখছি, বা মানসিক মারাত্মক সমস্যায় পড়ছো, তুমি ডিপ্রেশনে চলে গেছো, এখন নিজে ডাক্তারি করলে তো হবে না, তোমাকে কোনো মনোবিদের কাছে যেতে হবে। তা না হলে এই সময় যদি আবার যেখানে তোমার বিশেষজ্ঞ ডাক্তার বা এরকম এক্সপার্টের সাহায্য দরকার, তখন যদি আবার তুমি নিজের উপর এক্সপেরিমেন্ট করতে চাও তাহলে কিন্তু ডেঞ্জারাস, এটা তোমার লাইফ থ্রেট হয়ে যেতে পারে। এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর এই যে প্রত্যেকটা এক্সামকে তোমরা একটা প্রজেক্ট হিসেবে ধরতে পারো, লাইফে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারো, বাট এটার সঙ্গে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট নেওয়ার কিছু নাই। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, বেসিক্যালি আমি যখন 2টা লেভেল পাস করে ফাইনাল লেভেল পরীক্ষা দিই, প্রত্যেকবার পরীক্ষা দিলে মাথার মধ্যে ব্যাকগ্রাউন্ডে কাজ করতো যে আমি যদি এইবার পাস না করি তাহলে তো আমি একবারে পাস করতে পারতাম না, 2টা লেভেল যে একবারে পাস করলাম তাহলে এর কোনো ভ্যালু থাকতো না। সো প্রত্যেকটা এক্সামে এটা আমার জন্য ছিল একটা মেন্টাল টর্চার। তো এই জাতীয় মেন্টাল টর্চারিং যদি তোমরা নিয়ে নাও তাহলে কিন্তু মুশকিল। এরকম স্ট্রেসের মধ্যে থেকে যদি তুমি পরীক্ষা হলে এভাবে যাও যে না আমাকে এই সেশনেই পাস করতে হবে, এরকম স্ট্র্যাটেজি থাকা উচিত না। হ্যাঁ, তোমার ডিটারমিনেশন থাকবে আমি পাস করবো। যেমন আমি প্রত্যেকবার পরীক্ষা দিতে চাইতাম যে একজন পাস করলে আমার পাস করতে হবে, এবং সেই প্রেশার তুমি নিতে পারো কিনা সেটা আলাদা কথা। তোমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, পরীক্ষা হলে তুমি এফোর্ট দিবে, কিন্তু তুমি যদি প্রথমেই ফার্ম ডিটারমাইন্ড হয়ে যাও যে না এইবারেই আমাকে বের হইতে হবে, তাহলে দেখবে যে পরীক্ষার হলে যে তুমি প্রেশারে পড়ে গেছো, ওই প্রেশারে পড়ে যেয়ে তুমি তোমার নর্মাল যে ডেলিভারি সেটা কিন্তু তুমি দিতে পারবে। তোমাদের এখন যেটা করা উচিত, তোমরা যে লেভেলে যে স্পোর্টস পরীক্ষা দিছো এর একদম প্রপার একটা পোস্টমর্টেম করো। প্রশ্নটা নিয়ে বসো, খাতায় কি লিখছো। আমার যেটা ধারণা, যদি মোটামুটি অ্যাটেনশন দিয়ে পরীক্ষা দিয়ে থাকো, 1-2 মাসের আগের জিনিস। আমি যখন এই বইটা লিখছি, আমি অনেক পরে বইটা লিখছি, 2020-22 সালে বই লিখছি, যেটা আমি 2005-6 সালের জিনিসও বা ছোটবেলার জিনিস মনে করেও লিখছি। আমার মনে হয় না যে 2 মাস আগের জিনিস তোমরা ভুলে গেছো। তো কোথায় তোমরা ভুল করছো, মার্কসটা কোথায় তোমার লস হয়েছে, কোন চ্যাপ্টারগুলোতে তোমরা উইক। যেমন অনেকে কনসলিডেশনে উইক, কেউ ডেফার্ড ট্যাক্সের ক্যালকুলেশন করতে গেলে মাথা কাজ করে না। তো যেখানে যেখানে তোমার প্রবলেম আছে সেই প্রবলেমগুলো খুঁজে বের করো। নিজের প্রবলেম খুঁজে বের করা কিন্তু একটা সমস্যার 50% সমাধান। আর তুমি যদি তোমার প্রবলেমই খুঁজে না পাও, তো তুমি ফিক্স করবা কি, তাই না? যে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে, এবং সমস্যাটা কোথায় হচ্ছে এই জন্য নিয়ম হচ্ছে নিজে আগে লিস্ট করে কোশ্চেনটা দেখে, নিজে লিস্ট করে যে কোথায় কোথায় আমি খারাপ করছি এইটা লিস্ট করে দেখা, যেমন প্লাস কারোর সঙ্গে বসা, এইবারই পাস করছে বা তার আগে পাস করছে বা যারা অলরেডি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে তাদের সঙ্গে বসা, যে ভাই আমার কাছে তো এই জিনিসগুলো এরকম মনে হচ্ছে, আপনার ভিউটা কি। কয়েকজনের সঙ্গে বলবে, একজনের সঙ্গে না, কয়েকজনের সঙ্গে বলবা, বসে তারপরে তোমরা যেটা করবা, একটা নিজের মতো করে সবসময় মাথায় রাখবা যে কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমি যেটা বলবো আমার মতো করে করলে তো তোমার হবে না। যেমন আমি কখনো বাসায় মক এক্সাম দিতাম, আমি পরীক্ষার হলে যে ডেলিভারি দিতে পারি আমি নর্মাল টাইমে তার অর্ধেকও ডেলিভারি দিতে পারি, এবং এটা আমার নেচার, এটা হয়তো আল্লাহ আমাকে এভাবেই সৃষ্টি করছে। তো আমার এই সাজেশন নিলে তো তোমার কাজ হবে না। তোমাকে বাসায় একদম মক এক্সামের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তোমাকে পরীক্ষা দিতে হবে। সো তোমাকে ওই কোশ্চেনগুলো নিজেকে করতে হবে যে কোন জিনিসগুলো আমি অ্যাভয়েড করতে পারতাম পরীক্ষার হলে, আসলে কোথায় আমি টাইম ম্যানেজমেন্টে ভুল করছি, বা কোন জিনিসগুলো আমি না করলেও চলতো, অথবা কোন জায়গাটা আমি পড়তে ভুল করছি। যেমন আমার মনে আছে আজও, আমি যখন 99 সালে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিই, এগুলো খুব সাইকোলজিক্যাল ইস্যু। পরীক্ষায় আসছিল সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি, তা আমি পড়তে যে ভুল পড়ছি যে সুইডেনের রাজধানীর নাম। দেখো এখন
যে কোশ্চেনটা করছে তার সাইকোলজি বুঝো, উনি 1 নম্বরে লিখে রাখছে স্টকহোম। তো আমি যেহেতু সুইজারল্যান্ডকে সুইডেন করছি, সুইডেনের রাজধানী স্টকহোম, আমি কিন্তু পরে আর যাই নাই। আর বার্ন ছিল 4 নম্বরে। তো বেরোয় যখন আমরা মিলাচ্ছি, আমার এক ফ্রেন্ড বললো তোর এটা তো হয় না, স্টকহোম সুইজারল্যান্ডের রাজধানীর নাম তুই জানিস না? আমি বললাম হ্যাঁ সুইজারল্যান্ডের রাজধানীর নাম তো বার্ন। তো সুইজারল্যান্ড তো আসে না, আসছে তো সুইডেন। আমার তোর কোশ্চেনটা ভালো করে পড়। আমি কোশ্চেন পড়ে দেখি যে আসছে সুইজারল্যান্ড। তো ব্যাপারটা কিন্তু এরকম। তো তোমাকে আসলে খুঁজে বের করতে হবে তোমার প্রবলেমগুলো কোথায় হচ্ছে বা কোন জায়গায় তুমি ভুলটা করতেছো। তোমাকে এটা হতে পারে কোশ্চেনের সঙ্গে তোমার নিজের কনভারসেশন, অথবা যারা পাস করছে বা যার কাছ থেকে, যাকে তুমি মেন্টর হিসেবে নিয়ে যার কাছ থেকে তুমি গাইডলাইনটা নিচ্ছ, তার সঙ্গে কনভারসেশন। এই কনভারসেশনের মাধ্যমে তোমাকে তোমার প্রবলেমটা ফিক্স আপ করতে হবে। হতে পারে তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার লেখার স্ট্রাকচারটা খুব উইক, তুমি হেডিং দাও না, ওয়ার্কিং দাও না, তোমার কনক্লুশনটা ক্লিয়ার থাকে না। বিশেষ করে তোমাদেরকে অনেকবার বলা হয়েছে যে একটা ট্যাক্সের ট্রিটমেন্ট অনেকভাবে দেওয়া যায় এখন, বা অ্যাকাউন্টিং এর ট্রিটমেন্টও চাইলে বিভিন্ন ভাবে দেওয়া যায়। তুমি যেটা দিচ্ছ এটা মনের মধ্যে রেখে তুমি পরীক্ষা দিয়ে চলে আসলা, এক্সামিনারের কাছে একটা সেট অফ আনসার আছে, সে যেটা আনসার করছে তোমারটা অন্যটা, তোমারটাও হয়তো রাইট, কিন্তু উনি তো আসলে ব্যস্ত মানুষ, প্লাস ওনার এত সময় নাই, তোমারটা ওনারটার সাথে তোমারটা মিললো না, সে তোমাকে মার্কস না দিয়ে চলে গেল। কিন্তু তুমি যদি তাকে নোট, ওয়ার্কিং নোট দিয়ে, ক্যালকুলেশন দিয়ে বুঝাই দিতা, তাহলে সে কিন্তু দেখতেও আচ্ছা এই জিনিসটা এইভাবে করা যায়। কিন্তু তুমি তো সেই সুযোগটা তুমি নিজেই হারাচ্ছ, তুমি তাকে এই জিনিসটা বোঝাচ্ছ। তারপরে সবচেয়ে যেটা হয় আমাদের পুয়ার টাইম অ্যালোকেশন। এই শারমিন খুব ভালো করে বলতে পারে নাই, যেটা হচ্ছে যে আমি সবসময় তোমাদেরকে যেটা বলি যে প্রথমে 5-10 মিনিট যেটাকে বলে স্কিম থ্রু দেওয়া, ভাষা পড়া, পুরো কোশ্চেনটা একবার পড়ে ফেলা। পুরো কোশ্চেন পড়ার উদ্দেশ্যটা কি, এই 5টা বা 10টা কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটা আমি সবচেয়ে ভালো পারি সেটা বের করা। কারণ তোমাকে সবচেয়ে ভালো ডেলিভারিটা দিয়ে খাতা লেখা শুরু করলে, একবার যদি তুমি তোমার জাত, তোমার কনসেপ্ট বা তুমি কি মানের স্টুডেন্ট, এটা যদি একবার এক্সামিনারকে, যেমন যারা খাতা দেখে, একজনের কথা আমি বলি, নাম করতে হবে না, কিছুদিন আগে আমাকে বলতেছিল যে একটা খাতা দেখে যখন আমার মনে হয় যে না এই ছেলে পাস করা উচিত, তখন আমি চেষ্টা করি যেভাবে হোক মার্কস দিয়ে এরা কিভাবে বাইর করা যায়। আবার যখন একজনকে দেখে মনে হয় যে না এর তো অনেক সমস্যা, এর পাস করা উচিত না, তখন অনেক সময় নিজের অজান্তেই হয়ে যায় যে না এর পাস করানো যাবে। ব্যাপারটা কিন্তু এরকম। তো তোমাকে প্রথম যে 2-1টা কোশ্চেন লিখবা, এই কোশ্চেনগুলো দিয়ে কিন্তু তোমার জাত, তোমার এক্সামিনারকে চিনাইতে হবে। যে খাতা দেখতেছে, স্ক্রিপ্ট চেকারকে তোমাকে বুঝাইতে হবে যে আমি এই মানের স্টুডেন্ট। তো টাইমের কথা যেটা বললাম, তুমি প্রথম কোশ্চেনটা যেমন লিখলা, আর একটা কোশ্চেনে তুমি সবচেয়ে যেটাতে তুমি খারাপ, তোমার রিমোট অবস্থা, যে সুযোগ পেলে আনসার করবো, না পেলে আনসার করবো। যেটা ওই যে আমার সঙ্গে চিটাগাঙে ওরা গেছিল, ওদেরকে বলতেছিলাম যে চোখ বুঝে অনেকে কলম ফেলে, যে যেটার উপরে কলম পড়বে ওইটাতে আমি আনসার করবো। আনসার করার পরে বাইরে এসে মাথা গুতায় যে আমি কি করলাম, যেটা রেগে আসছি ওটাই তো আর ভালো পারলাম। তুমি একজন প্রফেশনাল এক্সাম দিবা, তুমি পরীক্ষার হলে যে কলম যেটার উপরে পড়বে সেটা আনসার করবা, এই কুসংস্কার নিয়ে চলতে পারবে। আবার যদি এরকম হয় যে পরীক্ষার আগে ডিম খাওয়া যাবে না, আমার কথা মনে করো আমি মোটামুটি পারলে 2-3টা ডিম খাওয়া, পরীক্ষার আগে ডিম খাইলে যদি মানে 0 পাইতে হয়, তাহলে তো আমি আর এখানে দাঁড়াতে পারতাম না, এতদিন আমার নাই হয়ে যাওয়া বলছে। আর হচ্ছে আনসার গুলো আমরা অনেক সময় রিকোয়ারমেন্ট বুঝি না। তোমরা কালকে যে একটা প্রোগ্রাম হয়েছে আইসিটি দেখছো, যার মধ্যে একটা ছেলে আছে ইয়াংয়ের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কারণ সে এ লেভেল করে এসে উইদিন কোর্সের মধ্যে পাস করছে। এটা শুনলে তোমাদের একটু হইলেও খারাপ লাগা উচিত, মানে লজ্জা পাওয়া উচিত বলতে চাচ্ছি না আমি, মানে একটু হইলে তোমার নিজেদের কোশ্চেন করা উচিত যে আমি কি করলাম। তো ও একটা কথা বলতে, ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে কি করা উচিত, ও 2টা জিনিস বলছে। যদিও এ লেভেল করে আসার জন্য তো এটা খুব সহজ ছিল, যে আমাদের যেহেতু মিডিয়ামটা ইংলিশ, আমি যে জিনিসটা পড়তেছি বা পরীক্ষার হলের কোশ্চেনই হোক, আমি যেটা পড়তেছি আমি এর অর্থ ঠিক মতো বুঝি কিনা।